ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, বাস ট্রেন লঞ্চে বাড়তি চাপ, ঝুঁকি নিয়েই রেলের ছাদে ভ্রমণ, স্কেজুয়াল বিপর্যয়ে দুর্ভোগ, সড়কে যানবাহনের ধীরগতি। রাজধানীতে রাতেও জমজমাট কোরবানির পশুর হাট, দাম সহনীয় থাকায় খুশি ক্রেতা, শেষ সময়ে বিক্রি আরও বাড়ার আশা পাইকারদের। আজও বৈরী আবহাওয়া থাকলে লোকসানের শঙ্কা। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দেবেন হাজিরা। সৌদির সঙ্গে মিল রেখে রাজধানী সহ চাঁদপুর পটুয়াখালীতে ঈদ উদযাপন করছেন কয়েকশো মানুষ। এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার। ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা, 5,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য, ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই ঈদযাত্রার খবর জানাবো। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বাস ট্রেন লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়েই রেলের ছাদে ভ্রমণ করছেন অনেকে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সারেহি, সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আছেন মুজাফর হোসাইন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি নাজমুসের কাছে। ঈদযাত্রার শেষ দিনেও উত্তরবঙ্গের মানুষের জন্য দুর্ভোগের খবর হচ্ছে। নীলসাগর এক্সপ্রেস 6টা 45 মিনিটের ট্রেন, সেটি কখন ছেড়ে যাবে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের থেকে কোনো কিছু আসলে জানানো হয়নি, যে কারণে সেই রুটের যাত্রীরা কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন, তারা অপেক্ষা করছেন। আর কমলাপুর রেল স্টেশনের এখন 8 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, সে ট্রেনটি উত্তরবঙ্গের আরও একটি ট্রেন, তার নাম বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি এক্সপ্রেস এখান থেকে যাত্রা শুরু করার কথা ছিল সকাল 8টা 30 মিনিটে। যে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, তবে তার আগেই দেখতে পাচ্ছেন যে আপনি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, ছাদে প্রচুর যাত্রী, ছাদ ভর্তি মানুষ। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই আমরা সকাল থেকে যা ছেড়ে দিতে দেখেছি, তার প্রতিটিতেই আসলে ছাদ ভর্তি মানুষ। এখন দেখছেন যে ভিতরে যে পরিমাণ মানুষ, ছাদের উপরে সেই পরিমাণে মানুষ আসলে ছাদে। সুতরাং এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিতে মানুষের যে ভোগান্তি, তা আমরা একটু ক্যামেরাটা এখানে ধরে রেখে দেখাতে চাই। দেখুন যে বড় বড় প্লাস্টিক কিনে যাত্রীরা ছাদের উপরে যারা উঠেছেন, বৃষ্টি থেকে বাঁচতে সেই ছাদের উপরে তারা প্লাস্টিকের মধ্যে নিজেকে এখন আবৃত্ত করে ফেলছেন। তবে এত সংখ্যক মানুষ, সেই মানুষগুলো আসলে এই লং রুটের যাত্রী, মানে যাত্রা একেবারে লালমনিরহাট পর্যন্ত যাবে এই বুড়িমারি এক্সপ্রেস, সেই পর্যন্ত আসলে এরা কিভাবে যাবে সেটি কিন্তু একটি শঙ্কার বিষয়। কেননা ইতোমধ্যে ঝুম বৃষ্টি নেমেছে, আপনি দেখছেন যে বৃষ্টি উপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়ে গেছেন তারা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ট্রেনের ভেতরে গাদা ধারণের ঠাঁই নেই। বুড়িমারি এক্সপ্রেসের ভেতরে মানুষ যেভাবে পেরেছেন দরজা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে এখন একটুও ফাঁকা জায়গা নেই যে সেখানে আসলে অন্য কারো আসন হতে পারে, সেই পরিস্থিতি যেহেতু উপরে নেই, এখন তারা উঠেছেন ছাদে। সেই ছাদে এখন বৃষ্টি নেমেছে, যেই কারণে তাদের ভোগান্তি কিন্তু এখন ডাবল থেকে ডাবল হয়ে গেছে। অর্থাৎ তারা এই যে উত্তরবঙ্গের যাত্রী, বিশেষ করে যারা বুড়িমারি এক্সপ্রেসের, তারা সেই ভোগান্তি মাথায় নিয়েই এখন কিন্তু তারা যাত্রা করবে এই এই বুড়িমারি এক্সপ্রেসে। এর আগে 6টা 45 মিনিটের ট্রেন নীলসাগর এক্সপ্রেস, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাদের উপরে অসংখ্য যাত্রী এবং মুষলধারে এখন বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য কেউ কেউ ছাতা নিয়ে এসেছেন, যারা তারা ছাদের উপরে ছাতা মেলে ধরেছেন, অথবা অধিকাংশ যাত্রী আমরা দেখেছি বড় বড় প্লাস্টিক কিনে প্লাস্টিকের ভিতরে আসলে নিজেকে আবৃত্ত করে রাখছেন। সুতরাং এখন বলা চলে পুরো এই উত্তরবঙ্গের যাত্রীদের চরম ভোগান্তি। নীলসাগর এক্সপ্রেস ট্রেন 6টা 45-এর, সেই ট্রেন কিন্তু এখনও আসেনি, কখন আসবে সেই খবরও কিন্তু আসলে নেই। এবং সকাল থেকে যে কয়টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে পূর্বাঞ্চলের ট্রেন, সেই ট্রেনগুলো আমরা দেখেছি সময় মতো ছেড়েছে। পূর্বাঞ্চলের প্রতিটি ট্রেনই যাত্রী অনেকটা কম ছিল এবং তারা স্বস্তি নিয়ে আসলে ছাড়ছে। যাত্রার শেষ দিনও উত্তরবঙ্গের যাত্রীদের জন্য চরম ভোগান্তি দিয়ে শুরু হলো আজকের সকাল। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয়।
মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর চন্দ্র মহাসড়কের পল্লীবিদ্যুতে। আপনারা জানেন যে আগামীকাল ঈদ, এই উপলক্ষে কিন্তু মহাসড়কে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু মানুষের ঘরমুক্ত, মানুষের চাপ বেড়েছে যানবাহনেরও। মোটামুটি নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত যে 2 কিলোমিটার সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট। এই সাথে কিন্তু রয়েছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করে পরিবহনগুলো দাঁড়িয়ে আছে ছায়, এবং একই অবস্থা কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কের যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত, যেটি আগেই জানিয়েছি যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এই 2 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলার কারণে, এলিভেটেড এক্সপ্রেস উন্নয়ন কাজ চলার কারণে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গর্ত সহ এবং বিভিন্ন মালামাল রাখায় কিন্তু 4 লেনের সড়ক 1 লেনে চলে আসায় কিন্তু সেখানে ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক পরিশ্রম করছেন, এবং সেই সাথে উত্তরবঙ্গগামী গাড়িগুলোকে যাতে সঠিকভাবে যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবীনগর থেকে ডিওএইচ এবং ডিওএইচএস থেকে বাইপাইল পর্যন্ত কিন্তু যানজট দাঁড়িয়ে আছে। সেই সকাল 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো, দূরপাল্লার যানবাহনগুলো আমরা রাস্তার 2টি লেনে দাঁড়িয়ে থাকতে দেখছি, এবং দীর্ঘক্ষণ পর কিন্তু সিগন্যাল পাস করা হচ্ছে, এবং যার ফলে কিন্তু যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি, এবং এই বৃষ্টির কারণে মূলত আরেকটু বিড়ম্বনা বাড়ছে যাত্রীদের। সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিকভাবেই এই বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। এবং যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে যে গত রাতেও আমরা দেখেছি সাভার থেকে মূলত বিভিন্ন স্থানীয় পরিবহন যুগে প্রায় 350টি পরিবহন যুগে অসংখ্য মানুষ, বিশেষ করে ঢাকা জেলার আশপাশের এলাকায় কিন্তু আমরা দেখেছি যে তারা চলে গিয়েছে, এবং একই সাথে কিন্তু আজও কারখানাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু মানুষজন ঘরমুখো হচ্ছে। এই সাভারের নবীনগর চন্দ্র মহাসড়ক থেকে ঘরমুখো মানুষের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। গরমুখ মানুষের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে মোজাফর হোসেন জয়, এবং এর আগে ট্রেন যাত্রার খবর জানাচ্ছিলেন রাজধানীর কমলাপুর থেকে নাজমুস সালেহী। রাজধানীতে মধ্যরাতেও জমজমাট ছিল কোরবানির পশুর হাট। দিনে বৃষ্টির কারণে রাতে বেচা বিক্রি ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারাও রাতের স্বস্তিকর আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যেই কিনে নেন পছন্দের পশুটি। দাম সহনীয় থাকায় খুশি ক্রেতারা। হাকডাক, দর কষাকষি ও ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। এই দৃশ্য মধ্যরাতের রাজধানীর পশুর হাটের। দর কষাকষির মাধ্যমে পছন্দের কোরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। ভালো দাম পেয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। ব্যাপারীরা বলছেন দিনে বৃষ্টির কারণে রাতে বেচা বিক্রি তুলনামূলক ভালো। শেষ দিকে এসে অল্প লাভেই পশু ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। রাত্রে বিক্রি বেশি হয়েছে, কারণ দিনে বৃষ্টি আসলে তো বৃষ্টির লেগে বেচতে পারে নাই, কাস্টমার নিতে পারে নাই। সন্ধ্যার পরে আবার কাস্টমার নেন, বৃষ্টি বাদল নাই। আলহামদুলিল্লাহ, এখানে জিত আর হারার কোনো প্রশ্ন নাই। আল্লাহর ওয়াস্তে আমরা কুরবানি দিচ্ছি। এদিকে রাতের নিরিবিলি পরিবেশে হাটে পশু কিনতে এসে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ঈদ ঘনিয়ে আসায় দাম কিছুটা সহনীয় বলছেন তারা। রাতে হলে একটু ঠান্ডা পরিবেশ আর নিরিবিলি, মানুষ কম। আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটা তো অবশ্যই পছন্দ হবেই। রাতে আসলাম, আমাদের ব্যবসা বাণিজ্য আছে। অনেক গরু দেখলাম, ভালো লাগলো, কিন্তু দামের জন্য কিনতে পারতেছি না। ঘুরাঘুরা করে দেখে গেলাম যে দেখা গেছে গরু বাজারটা কি। লাভ ক্ষতির সমীকরণ ছাড়িয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে পশু কোরবানির প্রয়াস সকলের। শাবব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবার বৃষ্টি মাথায় নিয়েই উদযাপন করতে হতে পারে পবিত্র ঈদ উল আজহা। ঈদের দিন সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলে ভারী ও ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময় ও স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এদিকে ঈদ জামাত ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য। বৃষ্টি না হলে জামাত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে সেই নামাজ। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন। নারীদের থাকছে আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, সবশেষটা হবে 10:45। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 5টি জামাত।
এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য ধানমন্ডি ঈদগাহ মাঠ ও মিরপুরের মসজিদুল আকবর ঈদগাহে সকাল 7:30টায় ভাসানটেক পল্লবী, গোলারটেক বনানী ঈদগাহ ও গুলশান আজাদ মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল থেকেই রাজধানী সহ দক্ষিণ অঞ্চলে হালকা ও উত্তর অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ দক্ষিণ অঞ্চল অনেকটা কম, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলে একটু বাড়তে পারে। রাজশাহী ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, রংপুর ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, তারপর ময়মনসিংহের সব ডিস্ট্রিক্ট এবং সিলেট সব ডিস্ট্রিক্টের সম্ভাবনা অনেকটা 80-90%। এদিকে ডিএমপি জানিয়েছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। সেরকম কোনো আশঙ্কার খবর আমাদের হাতে নেই। জামাতগুলোতে কেন্দ্র করে আমাদের কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মাথায় রেখে ঈদগাহের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলোতেও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠে। জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রথম জামাত হবে। ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। আমরা অন্যান্য সময়ের মতো ইনশাল্লাহ সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 28 তারিখে 8:30 ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে আমাদের টহল পার্টি বাইরে থাকবে, চেকপোস্ট পার্টি বাইরে থাকবে। ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকাল 6টায় ভৈরব থেকে, সকাল 5:30টায় ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন শোলাকিয়ার উদ্দেশ্যে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ফিরতি যাত্রা করবে ট্রেন দুটি। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস মাঠে। এবছর প্রথমবারের মতো এই মাঠে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টাউন মসজিদে পরপর 3 একই সময়ে 7টা থেকে পরপর 1 ঘন্টা পরপর বাকি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোরেশোরে প্রস্তুতি চলছে। প্যান্ডেল নির্মাণ ও মাঠ ঢেলে সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি রাখছি সাদা পোশাকে এবং টহল টিমের মাধ্যমে ঈদগাহ ও নিরাপত্তা বিধানের আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। মঙ্গলবার সকালে ওয়াসা ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছে যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে 54,000 টন কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় তারা। এ কাজে থাকবেন 2 সিটির স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত সময়ে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে হলে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি।
অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যানযন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার চাদরে রাজধানী। পুলিশ, র্যাব, বিজিবির 17,000 সদস্য মোতায়েন। চুরি ছিনতাই ঠেকাতে টহল জোরদার। অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি। সৌদি আরবে পবিত্র ঈদ উল আজহা আজ। পবিত্র 10 জিলহজ, হজের তৃতীয় দিন। আরাফার ময়দান থেকে ফিরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ভোরেই মিনায় পৌঁছেছেন লাখো হাজি। শয়তানকে কঙ্কর নিক্ষেপ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। হজের এই গুরুত্বপূর্ণ দিনের আনুষ্ঠানিকতা ও আধ্যাত্মিক আবহ নিয়ে জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। 9 জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধি নিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ। এছাড়া পটুয়াখালীর 35টি গ্রামে 25,000 মানুষ পালন করছেন ঈদ উল আজহা। এই মুহূর্তে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ এবং পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল। সরাসরি প্রথমেই যাচ্ছি ফারুক আহমদের কাছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে। তা আমি এই মুহূর্তে আছি সাদরা দরবার শরীফের সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে, যেখানে এখন ঈদের জামাতের প্রস্তুতি চলছে এবং সেই ঈদের জামাতের ইমামতি করবেন যিনি এই এলাকায় 1928 সালে ঈদের প্রচলন করেন, অর্থাৎ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সংগতি রেখে যিনি ঈদ প্রচলন করেন সেই মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাহের দৌহিত্র মুফতি
মাওলানা আরিফ চৌধুরীর ইমামতিতে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সাদরা দরবার শরীফ মাঠে এই হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আমরা এখন দেখতে পাচ্ছি যে মুসল্লিরা কানায় কানায় পুরো মাঠটি ভরে গেছে। মুসল্লিরা এর মধ্যেই কিন্তু তারা ঈদের যে আনুষঙ্গিক যে প্রস্তুতি আছে সেটি তারা সম্পূর্ণ করেছেন এবং এই ঈদের নামাজের পরে কিন্তু তারা পশু কোরবানির জন্য তারা ছুটে যাবেন নিজ নিজ বাড়িতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নামাজের শুরুতে কিন্তু ইমাম সাহেব তিনি কিন্তু বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশ্যে এবং এখানে যারা মুসল্লি আছেন তরুণ যুব এবং কি অনেক বয়োবৃদ্ধকে দেখেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা সেই বাপদাদার সময় থেকে কিন্তু এখানে এই ঈদগুলো উদযাপন করে যাচ্ছেন। বিশেষ করে ঈদুল আজহা তার আগে কিন্তু তারা ঈদুল ফিতরও কিন্তু একই দিন তারা উদযাপন করেছেন। তার একটি তথ্য জানিয়ে রাখি যে এই সাদরা দরবার শরীফ পাশে আছে এবং সেখানে কিন্তু আরেকটি ঈদের জামাত কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে কিন্তু হামিদিয়া মাঠে সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জামাতের এখন আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন মনির হোসেন বাদল, যিনি ঈদের জামাতের তথ্য জানাবেন। সৌদিসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পটুয়াখালীতে আজকে প্রায় 35টি গ্রামে 25,000 মানুষ কিন্তু ঈদুল আজহা পালন করছে। আজকে আমরা রয়েছি বদরপুর দরবার শরীফ। এই বদরপুর দরবার শরীফে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল 8:30টায় নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ এখন চলছে। আর একটু বলে রাখি, এরা কিন্তু যেমন একদিন আগে যেমন রোজা রাখে এবং একদিন পরেই কিন্তু তারা একদিন আগে রোজা রাখে এবং একদিন পরে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পালন করে। আসলে এই যে আগাম এই ঈদ উদযাপনকারী এসব মানুষ হানিফি মাযহারা কাদেরিয়া তারিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চান্দানাই উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী। এই বদরপুর দরবার শরীফের জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি যে আমাদেরকে বলেন যে পৃথিবীর যে প্রান্তে চাঁদ দেখা হয়, এই চাঁদ দেখা অনুযায়ী আসলে চাঁদ দেখা অনুযায়ী তারা রোজা রাখে এবং চাঁদ দেখা অনুযায়ী তারা ঈদ পালন করে। সেই অনুযায়ী মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যেহেতু আজকে যে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, ঈদুল আজহা পশু কোরবানির মাধ্যমে সেই অনুযায়ী সেই প্রথা অনুযায়ী তারা আজকে তারা ঈদুল আজহা পালন করছে। আমরা দেখছি এই নামাজ এখনো শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পর এখন তারা এই পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করবে। আসলে এই যে পটুয়াখালী যে দরবার শরীফ বদরপুর যে দরবার শরীফ রয়েছে, বদরপুর দরবার শরীফে না, এছাড়া পটুয়াখালী সদর উপজেলা সহ 7টি উপজেলার মোট 35টি গ্রামে প্রায় 25,000 মানুষ কিন্তু পশু কোরবানির মাধ্যমে সৌদিসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা পালন করছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে যে আগাম যে ঈদুল আজহা নামাজের তার সর্বশেষ। পটুয়াখালী থেকে সহকর্মী মনির হোসেন বাদল এবং এর আগে চাঁদপুর থেকে ফারুক আহমদ। সাধারণ মানুষের জীবনে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে আসতে চায় সরকার। তাই আসছে বাজেটে ধনীদের সম্পদের উপর সরাসরি কর বসাতে যাচ্ছে এনবিআর। এই খাত থেকে প্রায় 5,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রাও ঠিক করেছে সংস্থাটি। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টনের সম্ভাবনা থাকলেও কর ন্যায্যতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। এস.এম. আরিফিনের রিপোর্ট। নিত্যদিনের ব্যয় বৃদ্ধির ভার থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে নজর দিচ্ছে এনবিআর। নতুন করদাতা, উচ্চ আয়ের ব্যক্তি, ব্যবসায়ী ও সম্পত্তির মালিকদের নজরদারিতে আনতে রাজধানী ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর জরিপ চালাতে চায় সংস্থাটি। আসছে বাজেটেই সম্পদ কর বসিয়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে প্রায় 5,000 কোটি টাকা। যার দাগ নম্বরে শুধু ট্যাক্স দিচ্ছে, কম দিচ্ছে, বেশি দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, আর যারা দিচ্ছে না তাদেরকে ধরেন এই সমস্ত করের বোঝা আমাদের আর চাপিয়েন না। আমরা এমনি করের বোঝায়, আমরা ঋণের বোঝায়,
আমরা প্রেশারে আমাদের কিন্তু মাথা নুয়ে গেছে, একসময় আমার মাথা থাকবে না, আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব। ব্যক্তির মোট সম্পদ 4 কোটি টাকার বেশি হলে ন্যূনতম 10% থেকে শুরু করে সম্পদের পরিমাণ অনুযায়ী 35% পর্যন্ত সারচার্জ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় 2026-27 অর্থ বছরের বাজেটের খসড়া অনুযায়ী 4 থেকে 6 কোটি পর্যন্ত সম্পদের ওপর 0.25, পরবর্তী 6 থেকে 11 কোটির ওপর 0.50, এরপরের 11 থেকে 16 কোটির ওপর 0.75% হারে কর বসাতে যাচ্ছে এনবিআর। 16 কোটির বেশিতে আরোপ হতে পারে 1% হারে। 5,000 কোটি টাকা এটাতে খুব একটা বেশি তা না। এটা এখন আদায় করতে যেয়ে যদি আবার খরচ বেশি হয়ে যায় সেটাও একটা বিষয়। যে কোনো ধরনের নতুন কর চালু করার আগে সাধারণ করদাতাদেরকে একটা সচেতন করার বিষয় রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তির 100 কোটি টাকার সম্পদে আয়কর 20 লাখ টাকা হলে সর্বোচ্চ হারে সারচার্জ ধরা হয় 7 লাখ টাকা। নতুন পরিকল্পনা অনুযায়ী 1% সম্পদ কর চালু হলে ওই 100 কোটির ওপর কর দাঁড়াবে 1 কোটি টাকা। সারচার্জ থেকে আমাদের ওয়েলথ ট্যাক্সে গেলে এটা একটা প্রেডিক্টেবলও হবে এবং সেটা আমাদের আয় বৈষম্য কমানোর ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। আমার বড় ঘাটতি আছে, আমার এবার বিরাট টার্গেট আছে, সুতরাং যারা আছে ট্যাক্স নেটের মধ্যে তাদের উপরে এটা আমরা বেশি বেশি হারে করলে আরও অনেক টাকা পাবো, এই দৃষ্টিভঙ্গি থেকে করলে এটা হয়তো সঠিক হবে না। এনবিআর এর তথ্য 2022-23 অর্থ বছরে সারচার্জ থেকে 695 কোটি, 2021-22 অর্থ বছরে 626 কোটি আর 2020-21 অর্থ বছরে আদায় হয়েছে 599 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নদ্দায় বরিশালগামী একটি বাসের সঙ্গে আকাশ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 6টার দিকে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উল্টে যায় ইসলাম পরিবহনের বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রিপল লাইনে কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার কারণে প্রগতি সরণিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গাড়ির এক চাকা আইলেনের উপর ধরার পর হয়তো গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, গাড়ি এই পাশে আবার ওই ভিক্টর গাড়িতে মেরে হঠাৎ এইদিকে গাড়ি আইসে ওইদিকে এটা করে দিচ্ছে। বরিশাল তালতলি গামী আবদুল্লাপুর একটি বাস এই আকাশ পরিবহন বাসকে ধাক্কা মারে এবং এমনকি মাঝখানে যে আইল্যান্ডটি রয়েছে আইল্যান্ডটি ওভারটেক করে এই বাসটি ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে একজন নিহত, আরও 10 থেকে 12 জন আমরা হসপিটালে প্রেরণ করে আহত অবস্থায়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাব তার কাছে। রাজধানীর প্রগতি সরণির এই স্থানটিতেই আজ ভোর 6:30টার দিকে 2 বাস সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত আমরা একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এছাড়াও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেই আশঙ্কাজনক আহত ব্যক্তিদেরকে আশপাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া মূলত আজ সকাল 6:30টার দিকে স্থানীয়রা যেমনটি বলেছেন, আজ সকাল 6:30টার দিকে এই সড়কের 2 পাশ দিয়ে 2টি বাস অর্থাৎ ঢাকা বরিশাল রুটের ইসলাম পরিবহন এবং সদরঘাট রুটে যাতায়াতকারী আকাশ পরিবহনের একটি বাস রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় ইসলাম পরিবহনের বাসটি রোড ডিভাইডারের উপর দিয়ে উঠিয়ে দেওয়ার পর সেটি আসলে পাশ দিয়ে যাওয়া আকাশ পরিবহনের বাসকে আঘাত করে এবং সেই বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী ঘটনাস্থলেই আহত হন এবং একই সঙ্গে রাস্তায় স্লিপ করে যে ইসলাম পরিবহনের বাসটি রয়েছে ঢাকা বরিশাল রুটের, সেই বাসটি ঘটনাস্থলে রাস্তার মাঝখানে পড়ে যায়। এখনও সেই পড়া অবস্থায় রয়েছে এবং যার কারণে রাস্তার 2 পাশ দিয়েই যান চলাচলে খানিকটা ধীরগতি দেখা দিয়েছে। আমরা দেখেছি যে
দুই পাশ দিয়ে যে যাতায়াতকারী বাসগুলো রয়েছে সেই বাসগুলো বাস এবং বিভিন্ন গণপরিবহন চলাচলে বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়াও আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই যে দুর্ঘটনা কবলিত যে দুটি বাস রয়েছে সেই দুটি বাসের মধ্যে একটি অর্থাৎ আকাশ পরিবহনের যে বাস রয়েছে যেটি সদরঘাট রুটে যাতায়াত করে সেই বাসটিকে পুলিশ কিছুক্ষণ আগে হেফাজতে নিয়েছে। এখন এই আরেকটি বাস অর্থাৎ ইসলাম পরিবহনের বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর প্রগতি সরণি থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। দিন মোহাম্মদ সাব্বির, রাজধানীর প্রগতি সরণি থেকে। সকালের সময় আরও থাকছে ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র সৈকত, পাহাড়, চা বাগান। চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় পুলিশের বাড়তি ব্যবস্থা। কক্সবাজারে লবণ উৎপাদনের চলতি মৌসুম 15 মে শেষ হলেও তীব্র তাপদাহ আর প্রতিকূল আবহাওয়ায় এখনও থামেনি লবণ উৎপাদন। প্রতিদিনই মাঠে বাড়ছে সাদা সোনার ফলন। একই সঙ্গে সরকারি উদ্যোগে মাঠ পর্যায়ে বেড়েছে লবণের দাম। তবে প্রকৃত ন্যায্য মূল্য পেতে প্রতিমণ লবণের দাম 400 টাকা করার দাবি চাষিদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র দাবদাহে কক্সবাজার উপকূলে লবণ উৎপাদনে এসেছে নতুন গতি। সদরের পুকখালী এলাকায় 25 কানি জমিতে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষি মুজাম্মেল, শাহাদাত ও জসিমউদ্দিন সহ অন্যরা। সরকারি ঘোষণার পর মনপ্রতি লবণের দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও চাষিদের দাবি প্রকৃত ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিমণ লবণের দাম হওয়া উচিত 400 টাকা। আর ব্যবসায়ীরা বলছেন দেশে লবণের কোনো সংকট নেই। ঈদুল আজহার বাড়তি চাহিদা মেটাতে মাঠ ও মিল দুই জায়গাতেই রয়েছে পর্যাপ্ত মজুদ। আমাদের দেশে কোনো কাটতে কোনো সুযোগ নেই। নুন আছে, নুন এখন উড়োর দিন লইয়ে বাংলাদেশে আর বাঁচিব। টানের মধ্যে 40 থেকে 50 মন এখন লবণ উঠতেছে। এখন ফাটছি 400 টাকা 150 টাকা খরচ যায়। কোরবানির চামড়া সংরক্ষণে সরকার লবণ কেনায় চাহিদাও বেড়েছে ব্যাপক। 27 লক্ষ মেট্রিক টনে যে আপনার জাতীয় চাহিদা রয়েছে, আমরা এর মধ্যে আসলে আশা করছি এটা পূরণ করা অসম্ভব না, এটা সম্ভব। চলতি বছরও সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছে লবণ ক্রয়ের জন্য। বাড়তি লবণটা কেনার কারণে লবণের সরবরাহটা বাড়বে, যার কারণে লবণের দামও কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এই বেনিফিটটা যাতে আমাদের চাষিরা পায় সেই কারণে আসলে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। বেসিকের তথ্য মতে এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 19,20,000 মেট্রিক টন। আর চেম্বার অব কমার্সের দাবি উৎপাদন ইতিমধ্যে ছাড়িয়েছে 23 লাখ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। আর নতুন এই সিটি কর্পোরেশনে যানজট সবচাইতে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র 500 মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 30 মিনিটেরও বেশি। যানজটের কারণে নগরের বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। যানজটের জন্য অবৈধ যানবাহন সহ প্রশাসন, সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে দায়ী করছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামায় ব্যস্ত অটোরিকশা চালকরা। নগরীর কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় মনে হবে হাট বাজার। শহরে 0.7 মাথা ও আশপাশের 5 কিলোমিটার এলাকায় সড়ক সহ ফুটপাত দখল করে 450-এরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে। আর 70 বর্গ কিলোমিটারে সিটি কর্পোরেশনের 10 লাখ মানুষের বিপরীতে প্রতিদিন 1 লাখ 3 হুইলার চলাচল করে। আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ বলে দাবি নগরবাসীর। এই অস্বস্তিকর পরিস্থিতির মূল কারণ হিসেবে আমি যেটা বুঝি, বর্তমান প্রশাসন ট্রাফিক পুলিশ কোনো কার্যরত কোনো কাজই করতেছে না, কোনো রাস্তাঘাট দেখিচ্ছে না, দোকানে টাকা বসা নিচ্ছে। এই যানজট নিরসনে প্রশাসন, জেলা প্রশাসন যদি কাজ না করে ঠিক মতো, এই যানজট নিরসন করা সম্ভব না। যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ঈদের পর থেকে আমরা পুলিশ সার্জেন্টের সহযোগিতা নিয়ে, এখানে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের সহযোগিতা নিয়ে আমরা অ্যাকশনে যাব আর কি। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে গত 20 এপ্রিল সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 60 বছর পর চালু হলেও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। নদী ড্রেজিং ও অবকাঠামোর কাজ শেষ হলেও মিলছে না এনবিআর এর চূড়ান্ত অনুমোদন। ব্যবসায়ী নেতারা বলছেন চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান।
হাবিবুর রহমান বাপ্পর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। দীর্ঘ 6 দশক পর 2024 সালের 12 ফেব্রুয়ারি এ বন্দরের কার্যক্রম আবারও চালু হয়। তবে চালুর মাত্র 10 দিন পর পদ্মার নাব্য সংকটে আবারও বন্ধ হয়ে যায় কার্যক্রম। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার নৌবন্দরটি দ্রুত চালুর নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, নদী ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরও বন্দরটি আলোর মুখ দেখছে না। এটি চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আমাদের কিন্তু অনেক ডলার সেভ হবে, আমাদের রাস্তা সেভ হচ্ছে। কোথায় লাগতেছে আমার হলো এখান থেকে মাত্র 18 কিলো, আর এখান থেকে 350 কিলো। আমরা সরকার দ্বারা আবেদন করতে আছি যেন দ্রুত চালু করে। আমাদের সুলতানগঞ্জ পোর্টটা যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক কর্মসংস্থান হবে এবং আমাদের খুব উপকার হবে। সব ধরনের সুবিধা থাকার পরও নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া উদ্বেগজনক বলছে BIWTA। ব্যক্তিগত পর্যায়ে বা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ের কোনো স্বার্থ এখানে আছে কিনা এইটার চালু করার ক্ষেত্রে একটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে অন্তরায়। এদিকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে, জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। 1965 সালে সুলতানগঞ্জ থেকে মায়া ও গোদাগাড়ী থেকে লালগোলা নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। ফলে আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ কমছে। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাত। অন্যদিকে গাছে ফলন কমে আসায় গত 5 বছরে নাটোর জেলায় আমের উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন। আমের আকার ছোট হয়ে আসায় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগে খোলা হবে এসব ব্যাগ। নিরাপদ আম উৎপাদন ছাড়াও আমের সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ কমানো ও বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার। তবে ফ্রুট ব্যাগিংয়ের উপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি বাগান মালিকদের। ফ্রুট ব্যাগ এখন পর্যন্ত কৃষিপণ্য হিসাবে ঘোষণা হয়নি। কৃষিপণ্য ঘোষণা না হওয়ার কারণে কিন্তু আমরা যারা চাষি আছি রুট লেভেলে, তারা কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ট্যাক্সটা যদি লেস করে দেওয়া হয় তাহলে আমটা আরও বেশি উৎপাদন হবে, আমাদের লাভ হবে। কৃষি বিভাগ জানায় আম রপ্তানি বৃদ্ধি করতে ফ্রুট ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে ফ্রুট ব্যাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। সেই কারণে কৃষকরা এখন এই ফ্রুট ব্যাগটা ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যবহারও করছে। গত 5 বছরে নাটোরে কেটে ফেলা হয়েছে প্রায় 8,000 আম গাছ। আমের আকার ছোট হয়ে আসায় বাজারে 20 থেকে 30 টাকায় প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। বড় গাছের আম দিন দিন সাইজে ছোট হচ্ছে এবং আমের ফলনও কমে যাচ্ছে। এক একটা গাছের বয়স 50 বছর, 60 বছর। আমের যে ওজনটা কমে গেছে। বড় আমের বাগানগুলো, সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু কিছু আম গাছ কেটে ফেলছে। আমের দাম কিন্তু কৃষকরা গত বছরও পায়নি, তার আগের বছরও ভালো পায়নি। এ কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। কৃষি বিভাগের তথ্য মতে 2026-27 অর্থ বছরে জেলায় 5,693 হেক্টর জমির বাগান থেকে 68,316 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের শঙ্কা না থাকলেও ঢাকার সুরক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবির 17,000 সদস্য মোতায়েন রয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুম, চেকপোস্ট, টহলের পাশাপাশি সাদা পোশাকেও শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ও ফাঁকা ঢাকার বাসাবাড়িতে চুরি ছিনতাই ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর সিগন্যাল, স্বাভাবিক সময়ে যেখানে পার হতে অপেক্ষা করতে হয় বেশ কয়েক মিনিট, সেখানে এখন অপেক্ষা করতে হচ্ছে মাত্র 30 সেকেন্ড বা তার কম।
ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছে বাসিন্দাদের বড় অংশ। যানজট আর মানুষের কর্মব্যস্ততার নগরী এখন অস্বাভাবিক শান্ত। ফাঁকা ঢাকায় স্বস্তিতে চলাচল করা গেলেও আছে এক নীরব আতঙ্ক। চিন্তার একটু ভয় আছে, কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হইব। কিশোর গ্যাংয়ের যেই তৎপরতাটা, এটা যদি আজ শৃঙ্খলা বাহিনী যদি একটু সুদৃষ্টিতে দেখে। এই অবস্থায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 8,500 নিয়মিত সদস্যের বাইরে অতিরিক্ত 6,500 সদস্য মাঠে নেমেছেন। এর বাইরেও সাদা পোশাকে আছে ডিবি, সিটিটিসি। ফাঁকা ঢাকায় ছিনতাই, বাসাবাড়িতে চুরি ঠেকাতে চেকপোস্টে টহল জোরদার করা হয়েছে। শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ঘিরেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী কন্ট্রোল রুমের পাশাপাশি বসানো হয়েছে জাল নোট শনাক্তের মেশিন। ব্যাংক, বিমা, ওই যে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যে নিরাপত্তা লোকজন আছে তারা সচল আছে কিনা, সজাগ আছে কিনা, তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে কিনা, ওদেরটা তদারকি করা হচ্ছে। সাথে সাথে আমাদের লোকজনও এলাকায় মুভমেন্ট করতেছে। কোনো ধরনের আশঙ্কা নাই। আমরা মনে করি মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ পালন করতে পারবে। পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবি, অবস্থান নিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। মাঠে আছে র্যাবের 2000 সদস্য। রাউন্ড দ্য ক্লক টহল এবং চেকপোস্ট স্থাপন করেছি। প্রতিটি গাড়ি, প্রতিটি সিএনজি আমরা সন্দেহজনক হলে আমরা চেক করছি, এবং এই যেন অপরাধীরা অপরাধ সংগঠনের প্রবণতা থেকে দূরে থাকে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী সহ বেশ কিছু অপরাধ প্রবণ এলাকায় বাড়তি নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। যে সমস্ত এলাকাগুলো ইতিমধ্যে অধিক অপরাধ প্রবণ হিসাবে পরিচিতি পেয়েছে অপরাধের কারণে, সেই সমস্ত এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা এবং এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলে কিন্তু এই উৎসবের সময় যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অপরাধ ঠেকাতে চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে অভিযানেরও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। দিনরাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং শান দেয়ার ব্যস্ততা। তপ্ত লোহায় একের পর এক হাতুড়ি পেটা, দা বটি ছুরির টুংটাং শব্দে মুখর রাজধানীর বিভিন্ন কামারশালা। পশু জবাই কিংবা মাংস কাটা, কোরবানির ঈদ মানেই দা বটি ছুরি চাপাতির কারবার। তাই কর্মব্যস্ত সময় পার করছেন কামাররা। শেষ মুহূর্তে এসে নেই দম ফেলারও ফুসরত। এখন ঈদের সময় তো ছুরি চাপাটি এগুলার কাজ বেশি। এখন হলো টাইমের হিসেব নাই, আর 7টার থেকে 8টার থেকে রাতে 12টা 1টা। ছুরি চাপাতির দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা ভালো, আর ভালো জিনিসের দামও বেশি। ব্যবসা ভালোই চলতে আছে, অন্যান্য বছরতে এই বছর বেচা কিনেও ভালো হইতে আছে, মালের দামও একটু বাড়তি আছে, মানুষ কিনতেও বেশি আছে। কেউ কিনছেন নতুন ছুরি চাকু, আবার কেউ পুরনোতেই দিচ্ছেন ধার। উনি দাম চাইছে 900 টাকা, প্রথম 500 বলছি, পরে 600 টাকা বলছি, তার ওনার কত হয়েছে উনি 600 টাকা দিচ্ছে। বডি কিনছি 250 টাকা দিয়ে। এই বছর গরু যে সস্তা, তাতে মনে হয় যে তাকর ছুরি গেলে দাঁত আছে বেশি দাম। এই ছুরি আমি আগে নিয়েছি 1000 টাকা, 600 টাকায় নিলাম, আর অন্যগুলো শার্ট করলাম। একটা চাপাটি নিলাম আর একটা ছুরি, এগুলো ছোট একটা ছুরি নিলাম আর কি। চামড়া ছাড়ানোর জন্য ছুরি 100 থেকে 300 টাকা, আর চাপাতে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দামে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে সমুদ্র সৈকত, পাহাড় ও চা বাগান। শেষ পর্যায়ে চলছে পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি। ঘুরতে আসা মানুষদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ। ছুটিতে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে সাগর, পাহাড় আর চা বাগান। টানা ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝখানে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। স্বচ্ছ নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর লাল কাঁকড়ার ছোটাছুটি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য সহজেই টানে ভ্রমণ পিপাসুদের। রয়েছে হিমছড়ি, ইনানি, পাতোয়াটেক মেরিন ড্রাইভ ও ফিশ অ্যাকোয়ারিয়াম সহ 12টির বেশি পর্যটন কেন্দ্র। বর্ষাকালে সাগরের যে আসল চিত্র সেটা দেখতে হলে এবার ঈদকে সামনে রেখে সবাইকে কক্সবাজার আসতে হবে। স্বাগত জানাতে প্রস্তুত, টুরিস্টদেরকে বরণ করতে প্রস্তুত। যেহেতু সরকারি ছুটি আছে টানা, এখানে লাখো পর্যটকের সমাগম হবে। পর্যটকদের নিরাপত্তার সুবিধার্থে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য আমরা স্পেশাল টিমও নিয়োগ করব।
দর্শনার্থী বরণে প্রস্তুত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমির 22 কিলোমিটার সৈকত জুড়ে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। বৃষ্টি ও মেঘমালার আবেশে সেজেছে 3 পার্বত্য জেলা। পাহাড়কন্যা বান্দরবানের বিভিন্ন স্পটে এখন দর্শনার্থীদের পদচারণার অপেক্ষা। প্রস্তুত হয়েছে যাতে ঈদ উল আজহা গেস্ট গুলো আসে তাদেরকেও সুন্দর সুশৃঙ্খল সেবা দিতে পারে। পাহাড়ের অবস্থা এবং সার্বিক যে পরিস্থিতি সবই ভালো আছে, তো পাহাড়ে মানুষ ঘুরতে আসবে। প্রশাসন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, পর্যটকদেরকে আসার জন্য আমি আহ্বান জানাই। আশা করতেছি ভালো একটা সেল হবে এই ঈদ উপলক্ষে। পর্যটকরা বান্দরবানের আগেও আসছেন, পর্যটকরা বান্দরবানের সবসময় নিরাপদ বোধ করবে। রাঙামাটির ঝুলন্ত সেতু, সাজেক ভ্যালি, নয়নাভিরাম, আসাম বস্তি সড়ক আর হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলো পর্যটকদের যেন হাতছানি দিয়ে রাখছে। খাগড়াছড়িতে পর্যটকরা উপভোগ করতে পারবেন আলুটিলা, রিসাং ঝর্ণা, ডিসি পার্ক, ঝুলন্ত সেতু। যতটুকু উপভোগী হয়েছে আমরা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত। যারা ঘুরতে আসবেন তারা সুস্থভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে তারা ভ্রমণ করে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতে পারবে। সিলেটে ঈদের ছুটিতে জমজমাট হবে সবুজে ঘেরা চা বাগান সহ সাদা পাথর, রাতারগুল, জাফলং বিছানাকান্দি। আশা করতেছি পর্যটকরা এবার বাড়বে এবং আমরা তাদেরকে যথাযথ সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এর বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে সেটিকে মাস্টারফুল ও ব্রিলিয়ান্ট বিজয় হিসেবে উপস্থাপন করা হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক উপস্থিতির অবসান ঘটছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কয়েকদিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা পরিস্থিতিকে আরও সংঘাতমুখী করে তুলেছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরান আত্মসমর্পণ করলে সেটিকে মাস্টারফুল ও ব্রিলিয়ান্ট বিজয় হিসেবে উপস্থাপন করা হবে। একই সময় ইরান অভিযোগ করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের হামলা চলমান অস্থায়ী যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পরিস্থিতিকে আরও জটিল বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা ছিল প্রতিরক্ষামূলক এবং লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন বসানোর চেষ্টা করা নৌযানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কয়েকদিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা হরমুজ প্রণালী জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি ও আটকে থাকা সম্পদ ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে শক্তির সমীকরণ পরিবর্তন হচ্ছে। তিনি মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে একটি নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে উঠবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার কথা উল্লেখ করে ইসলামিক বিশ্বের সম্ভাবনাকে সামনে আনেন। দাবি করেন, ইসরায়েল অশুভ অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে তেহরানের কড়া অবস্থান আরও স্পষ্ট করেন বক্তব্যে। খেলার খবর। হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের আরেক ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি দিয়েছেন ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেকের আশায় ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বরে তাকে নিয়ে সাব শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে বাংলাদেশ। 19 বছর বয়সী এই লেফট উইঙ্গার প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন একবার, আছেন প্লেয়ার অব দ্য সিজনের মনোনয়ন তালিকাতেও। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল ফারহানের, তবে বাংলাদেশে ফুটবলের জোয়ার দেখেই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছেন তিনি। এদিকে বয়সভিত্তিক দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ফারহানের ভাই রায়ান আলী ওয়াহিদকে, আর ওয়াহিদ ব্রাদার্সকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টি উপেক্ষা করে ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ঢল, বাস, ট্রেন, লঞ্চে ভিড়, রেলের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ, চন্দ্রানবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দেবেন হাজিরা। সৌদির সঙ্গে মিল রেখে রাজধানী সহ চাঁদপুর, পটুয়াখালীতে ঈদ উদযাপন করছেন কয়েকশো মানুষ।
এবং রাজধানীর নওদায় বরিশালগামী একটি বাসের সঙ্গে আকাশ পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ, নিহত 1, আহত অন্তত 12, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।